তিন জলপরি ও নীলমণি রত্ন। প্রাচীনকালে সমুদ্রের গভীরে এক রহস্যময় দ্বীপ ছিল, যার নাম নীলদ্বীপ। শোনা যায় সেখানে এক মূল্যবান নীলমণি রত্ন ছিল, যা যে ধারণ করত সে অসীম শক্তির অধিকারী হতো। কিন্তু সেই রত্ন পাহারা দিত তিন জলপরি, ইরেশা, মালিনা ও সায়রা। কিন্তু এই রত্ন সহজে কারো হাতে আসত না। শুধুমাত্র একজন সাহসী ও বিশুদ্ধ হৃদয়ের ব্যক্তি এই রত্নের শক্তি ব্যবহার করতে পারত। দূরের এক রাজ্যে বাস করত এক নির্ভীক মেয়ে, যার নাম নিশি। সে শুনেছিল নীলমণিরত্ন যে পাবে, তার সাহায্যে দুঃখী ও অসহায় মানুষদের রক্ষা করা সম্ভব। তাই সে পণ করল, যে করেই হোক সে এই রত্ন খুঁজে বের করবে। কিন্তু নীলদ্বীপে যাওয়ার পথ ছিল ভয়ঙ্কর। বিশাল ঢেউ, সমুদ্রদানব আর গভীর অন্ধকার নিশিকে থামাতে চেয়েছিল, কিন্তু সে কখনো পিছিয়ে আসেনি। নীলদ্বীপে পৌঁছানোর পর নিশি তিন জলপরীর সামনে দাঁড়াল। ইরেশা বলল, তুমি যদি সত্যি এই রত্নের যোগ্য হও, তবে আমাদের তিনটি পরীক্ষা পেরোতে হবে। প্রথম পরীক্ষা, সাহস। নিশিকে বিশাল এক সমুদ্রদানবের গুহায় যেতে বলা হলো, যেখানে দানব তার বিশাল থাবা বাড়িয়ে নিশিকে ধরতে চাইল। কিন্তু নিশি ভয় না পেয়ে তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে দানবের দৃষ্টি বিভ্রান্ত করল এবং নিরাপদে গুহা পেরিয়ে এল। দ্বিতীয় পরীক্ষা, বুদ্ধিমত্তা। মালিনা তাকে একটি রহস্যপূর্ণ ধাঁধা দিল, যা ভাগ করলে বাড়ে, কিন্তু হারালে চিরতরে হারিয়ে যায়। তা কি? নিশি চিন্তা করল, তারপর মৃদু হেসে বলল, জ্ঞান ও ভালোবাসা। মালিনা খুশি হয়ে বলল, ঠিক বলেছ, তুমি সত্যিই যোগ্য। তৃতীয় পরীক্ষা, হৃদয়ের বিশুদ্ধতা। সায়রা নিশিকে বলল, এই রত্ন শক্তিশালী, কিন্তু যদি তুমি একবার এটি গ্রহণ করো, তবে তোমার নিজের কোনো স্বার্থ থাকতে পারবে না। তুমি কি ত্যাগ স্বীকারে প্রস্তুত? নিশি বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমি এই রত্ন চাই, কারণ আমি চাই পৃথিবীতে রক্ষা করতে, নিজের জন্য নয়। জলপরীরা পরস্পরের দিকে তাকালো, তারপর একসাথে বলল, তুমি সত্যিকার যোগ্য। এই নীলমণি রত্ন তোমার জন্য। রত্নটি নিশির হাতে আসার সঙ্গে সঙ্গে এক নীলাভ আলো ছড়িয়ে পড়ল, আর পুরো দ্বীপ উজ্জ্বল হয়ে উঠল। নিশি জানত, এই রত্নের শক্তি শুধু বাহ্যিক নয়, বরং এটি তার হৃদয়ের সাহস, বুদ্ধি ও ভালোবাসাকে আরও শক্তিশালী করবে। সে তার অভিযান শেষ করে ফিরে এল নিজের রাজ্যে, এবং সেই শক্তি দিয়ে দুঃখী ও অসহায়দের পাশে দাঁড়াল। সত্যিকার শক্তি বাহুতে নয়, হৃদয়ে লুকিয়ে থাকে, সাহস, বুদ্ধি ও নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে। রাজকুমারীর সোনার চুল। চন্দ্রদ্বীপের রাজ্য ছিল সমৃদ্ধ, কিন্তু সে বছর ভয়ঙ্কর এক মহামারী ছড়িয়ে পড়ল। রাজ্যের শত শত মানুষ আক্রান্ত হচ্ছিল, কিন্তু কোনো ওষুধই কাজ করছিল না। রাজদরবারে সবাই শঙ্কিত। তখন প্রবীণ রাজচিকিৎসক বললেন, একমাত্র সূর্যফুলই এই রোগের প্রতিষেধক হতে পারে। কিন্তু সেটি জন্মায় মৃত্যুর অরণ্যে, যেখানে প্রবেশ করা মানে নিশ্চিত ধ্বংস। রাজা গভীর দুশ্চিন্তায় পড়ে গেলেন, আর ঠিক তখনই রাজকুমারী সায়রা এগিয়ে এলেন। আমি যাব। আমার চুল শুধু সৌন্দর্যের নয়, এটি আমার শক্তি। আমি আমার রাজ্যকে বাঁচাব। সায়রা একাই অরণ্যের পথে রওনা হলেন। যতই এগোলেন, অন্ধকার ঘনিয়ে এল। হঠাৎ করেই পথ হারিয়ে গেল, চারপাশে বিশাল গাছ, ঘন কুয়াশায় ঢাকা। তখনই তার সামনে উদয় হলো প্রথম বাধা, মার দরজা। সামনে বিশাল একটি দরজা দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো হাতল নেই, কেবল পাথরের ওপর লেখা, যদি সত্যিকার পথ চাও, তবে নিজের আলোয় পথ খোঁজো। সায়রা বুঝলেন, এটি কোনো সাধারণ দরজা নয়। তিনি চোখ বন্ধ করলেন, তার চুল বাতাসে উড়তে লাগল। সোনালি আলো দরজায় পড়তেই সেটি খুলে গেল। অন্ধকারের ভেতর একটি উজ্জ্বল পথ দেখা গেল, আর তিনি সামনে এগিয়ে গেলেন। সামনে এক কালো নদী, যার পানি ধোয়ার মতো গাঢ়। কোনো নৌকা নেই, কোনো সেতু নেই। ঠিক তখনই বাতাসে ভেসে এল এক কণ্ঠ, শুধু যার মন বিশুদ্ধ, সেই এই নদী পার হতে পারবে। সায়রা নির্ভয়ে এক পা বাড়ালেন। আশ্চর্য, তার চুলের আলো পানিতে পড়তেই নদী আলাদা হয়ে গেল, আর মাঝখানে একটি সোনালী পথ তৈরি হলো। তিনি সেই পথে পার হয়ে গেলেন। অবশেষে তিনি সূর্যফুলের গাছের সামনে পৌঁছালেন। কিন্তু হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল, আর তার সামনে উদয় হলো কালজাদু, ভয়ঙ্কর এক জাদুকর। রাজকুমারী, সূর্যফুল আমার অভিশাপে বাঁধা। যদি এটি নিতে চাও, তবে আমাকে হারাতে হবে। সে ভয়ঙ্কর আগুনের গোলা ছুড়ল, কিন্তু সায়রা ভয় পেলেন না। তিনি তার চুল বাতাসে ছড়িয়ে দিলেন,
আর মুহূর্তেই সোনার আলো চারপাশ ঝলসে দিল। কালজাদুর অভিশাপ ভেঙে গেল, আর সে ধুলো হয়ে মিলিয়ে গেল বাতাসে। অভিশাপ ভাঙতেই মৃত গাছটিতে নতুন কুঁড়ি ফুটে উঠল, আর মুহূর্তের মধ্যেই সেখানে থেকে ফুটে উঠল একটি উজ্জ্বল সূর্যফুল। ফুলটি সায়রার হাতে নিতেই তা ঝলসে উঠল, যেন এটি তার জন্যই অপেক্ষা করছিল। সায়রা রাজ্যে ফিরে এলেন, আর সূর্যফুল দিয়ে ওষুধ তৈরি হলো। রাজ্যের মানুষ সুস্থ হয়ে উঠল। রাজা কাঁদতে কাঁদতে বললেন, তোমার সৌন্দর্য শুধু তোমার চুলে নয়, বরং তোমার সাহস ও আত্মবিশ্বাসে। সেদিন থেকে সবাই জানল, সত্যিকার শক্তি বাহ্যিক নয়, বরং মন থেকে আসে। সাহস আর আত্মবিশ্বাস থাকলে কেকের রাজ্যে একদিন ছোট্ট মিষ্টি মেয়ে লিয়া নিজের জন্মদিনে খুব আনন্দ করছিল। মা তার জন্য এক বিশাল চকোলেট কেক বানিয়েছিলেন, আর বন্ধুরা সবাই এসেছিল তাকে শুভেচ্ছা জানাতে। কিন্তু কেক কাটার সময় হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটল। যেই লিয়া ছুরিটা কেকের ওপর রাখল, অমনি কেকের মাঝখান থেকে এক সোনালি আলো বেরিয়ে এলো। চোখের পলকে লিয়া দেখতে পেল, সে আর তার বন্ধুরা এক জাদুময় রাজ্যে চলে এসেছে, এক রাজ্য যেখানে সবকিছু কেকের তৈরি। লিয়া চারপাশে তাকিয়ে দেখল, রাস্তা বিস্কুটের মতো মচমচে, ঘরবাড়ি ছিল নরম স্পঞ্জ কেকের মতো, নদীতে বয়ে চলছিল গলিত চকোলেট, আর আকাশ থেকে তুষারের বদলে ঝরছিল চিনি ও রংবেরঙের কনফেটি। একটু পর তারা দেখতে পেল এক ছোট্ট বেগুনি রঙের কেক পরি তাদের দিকে উড়ে আসছে। পরিটি হাসি মুখে বলল, স্বাগতম, লিয়া। তুমি কেক রাজ্যের অতিথি। এখানে সব মিষ্টি, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে। দুষ্টু চুইংগাম দৈত্য আমাদের কেকগুলো খেয়ে ফেলছে। লিয়া আর তার বন্ধুরা পরিটির সাথে মিলে দৈত্যের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করল। তারা আইসিং বন্দুক বানালো, চকোলেট বল তৈরি করল, আর রঙিন ক্যান্ডি দিয়ে এক বিশাল ফাঁদ পেতে রাখল। অবশেষে দৈত্য যখন এল, তারা মিলে তাকে চকোলেটের জালে ফাঁসিয়ে ফেলল। কিন্তু হঠাৎ লিয়া খেয়াল করল, দৈত্য আসলে এতটা দুষ্ট নয়, সে শুধু খুব ক্ষুধার্ত। তাই লিয়া রাজ্যের সবাইকে নিয়ে এক বিশাল কেক উৎসবের আয়োজন করল, যেখানে সবাই মিলে কেক খেতে পারবে। দৈত্য আনন্দে কেঁদে ফেলল এবং বলল, আমি আর কখনো কেক রাজ্যের ক্ষতি করব না। এরপর থেকে কেক রাজ্যের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। হঠাৎ লিয়া চোখ খুলল। সে দেখতে পেল, সে আবার তার জন্মদিনের পার্টিতেই ফিরে এসেছে। বন্ধুরা আনন্দ করছে, আর তার সামনে চকোলেট কেক রাখা। সে বুঝতে পারল, এই ছিল এক মজার স্বপ্ন। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তার হাতে তখনও এক ছোট্ট চকোলেটের টুকরো ছিল, যা কেক রাজ্যে খাওয়ার আগেই সে রেখেছিল। লিয়া মুচকি হাসল। হয়তো কেক রাজ্য সত্যি ছিল। সময়ের জানালা। সায়রা ছিল এক তরুণ গবেষক, যে সময়ভ্রমণ নিয়ে গবেষণা করছিল। সে বিশ্বাস করত, সময় একেবারে স্থির কিছু নয়, বরং এটি ভাঁজ করা যায়, বাঁকানো যায়, শুধু সঠিক দরজাটি খুঁজে নিতে হয়। বহু বছর ধরে গবেষণার পর এক রাতে সে তার ল্যাবের ভেতর একটি ছোট জানালা আবিষ্কার করল। সেই জানালা দিয়ে তাকিয়ে সে দেখতে পেল অন্য এক সময়, গত শতকের এক শহর, যেখানে মানুষ ঘোড়ার গাড়িতে চলাফেরা করছে। সায়রা বুঝতে পারল, এটি একটি সময়ের জানালা, যা কোনো এক রহস্যময় কারণে অতীতের সাথে সংযোগ স্থাপন করেছে। সে সাহস করে জানালার দিকে হাত বাড়িয়ে দিল, আর মুহূর্তের মধ্যে অন্য এক যুগে পৌঁছে গেল। সায়রা আবিষ্কার করল, সে 1925 সালে চলে এসেছে, তার শহরেরই পুরনো সংস্করণে। রাস্তায় তেলবাতি জ্বলছে, মানুষ কোট প্যান্ট পরে হাঁটছে, আর পত্রিকার শিরোনামে লেখা, নতুন যুগের সূচনা, বৈদ্যুতিক বাতির যুগ। তবে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করল সে, একজন রহস্যময় মানুষ তাকে দূর থেকে অনুসরণ করছে। লোকটির চোখে যেন চিন্তার ছাপ, যেন সে সায়রাকে চেনে। একদিন লোকটি সামনে এসে বলল, তুমি কি জানো, তুমি এখানে থাকার কথা নয়। সায়রা অবাক হয়ে বলল, আপনি কে? লোকটি মৃদু হেসে উত্তর দিল, আমি একজন সময়ের পর্যটক, তোমার মতোই। কিন্তু আমার উদ্দেশ্য ভিন্ন। তুমি যদি অতীতে কিছু পরিবর্তন করো, তবে ভবিষ্যৎও বদলে যাবে। তুমি কি জানো, তুমি নিজেই তোমার দাদার সাথে দেখা করে ফেলেছ। সায়রা আতঙ্কিত হয়ে বুঝতে পারল, তার অতীতে আসার কারণে ভবিষ্যৎ বদলে যেতে পারে। কিন্তু সমস্যা হলো, ফেরার পথ সে জানে না। তখনই লোকটি তার হাতে একটা ছোট ঘড়ির মতো যন্ত্র দিল এবং বলল,
এটা তোমাকে সময়ের জানালায় ফিরিয়ে দেবে। তবে সাবধান, সময়ের নিয়ম ভাঙলে ইতিহাস বদলে যাবে। সায়রা দ্রুত যন্ত্রটি চালু করল, আর মুহূর্তের মধ্যে সে বর্তমান সময়ে ফিরে এল। কিন্তু ফিরে এসে সে বুঝতে পারল, তার নিজের শহর বদলে গেছে। বিজ্ঞাপনে অচেনা নাম, রাস্তার ডিজাইন আলাদা। তবে সবচেয়ে অবাক করার বিষয় ছিল, তার নিজের গবেষণার কক্ষে একটি পুরনো ছবি ঝুলছিল। সেখানে দাঁড়িয়ে ছিল সেই রহস্যময় লোকটি, আর ছবির নিচে লেখা ড সায়রা 1925। সে কি সত্যি অতীতে গিয়েছিল, নাকি তার ভবিষ্যতের কোনো সংস্করণ অতীত থেকে তার কাছে এসেছিল? আর যদি সত্যি সময় পরিবর্তন করা সম্ভব হয়, তবে সে কি আবার ফিরে যাবে সময়ের জানালায়?